এই টুর্নামেন্ট প্রতিযোগিতার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বড় ভাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক সফল কাউন্সিলর, এই 14 নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর জনাব মুকুল আহমেদ, উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সরওয়ার জাহান, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর জনাব সিরাজুল ইসলাম এবং আর একজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব দুলাল আহমেদ, বন্ধুবার জার্জিস এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ইসমাইল বিশ্বাস সহ আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আয়োজকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, শ্রোতাবৃন্দ এবং আমার বাম পাশে সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাই এই ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত ভালো লাগছে, অত্যন্ত আনন্দের বিষয় যে আজাইপুরের মতো একটি গ্রামে আজকে যে খেলার অনুষ্ঠানটা হচ্ছে, নিঃসন্দেহে আমি বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রত্যেকটি থানায় আমার কাজ করার সুযোগ হয়েছে, প্রত্যেকটি পৌরসভায় কাজ করার সুযোগ হয়েছে। সে কাজের সুবাদে বহু অনুষ্ঠানে আমি গেছি, কিন্তু এত জাঁকজমক, এত আধুনিকতার ছোঁয়া দিয়ে এইরকম অনুষ্ঠান অন্যরা কেউ করতে পারেনি। আমি সেই সুবাদে বলতে চাই যে 100 বছরের ইতিহাস যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে আজাইপুর, শঙ্করবাটি, রামকৃষ্ণপুর, আরামবাগ, এই মিথ্যাপাড়া, এই সব এলাকা এক সময় চাঁপাইনবাবগঞ্জের রাজধানী ছিল। এই চাঁপাইনবাবগঞ্জের রাজধানীর লোকেরা যেই দিকে মোড় নিত সেই দিকেই কিন্তু নেতা নির্বাচন হতো। কিন্তু ভাগ্যের পরিহাস, আজ থেকে 30 বছর আগে যারা এই চাঁপাইনবাবগঞ্জের নেতা নির্বাচিত হতো তারা এই আজাইপুর, শঙ্করবাটি, রামকৃষ্ণপুর, মিথ্যাপাড়া, আরামবাগের লোকজনকে ব্যবহার করে, ভোটের সময় ব্যবহার করে টিস্যু পেপারের মতো ফেলাই দিত। এবং সর্বত্র একটা কথা বলা হতো, আজাইপুরের লোকজন, শঙ্করবাটির লোকজন, রামকৃষ্ণপুরের লোকজন এরা হচ্ছে অন্য টাইপের, বদনাম ছাড়া অন্য কোনো সুনাম তারা করত না। কিন্তু সে তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে ওখান থেকে কিন্তু এখন আমাদের এই এলাকার লোকজন কাটিয়ে উঠেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন তাদের বুদ্ধিমত্তা দিয়ে, তাদের লেখাপড়া দিয়ে, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আজকে আজাইপুর, শঙ্করবাটি, রামকৃষ্ণপুর, মিথ্যাপাড়া, মাঝপাড়া ছেলেরা, মেয়েরা আজকে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গিয়ে কাজ করতেছে। বাংলাদেশ ছাড়িয়ে তারা বিদেশের মাটিতে বিশাল অবদান রাখতেছে। বিশেষ করে এই সব এলাকার ছেলে মেয়েরা সারা পৃথিবীব্যাপী সুনামের সহিত, দক্ষতার সহিত, যোগ্যতার সহিত কাজ করে আজকে মানুষের কাছে মুখ উজ্জ্বল করেছে। আমি তারই ধারাবাহিকতায় বলতে চাই, অতীতে আমার বাপ দাদাদেরকে যারা ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছেড়ে দিয়েছিল, আজকে ইয়াং জেনারেশনের কাছে আমার একটা আবেদন, নিজেকে সবসময় আপডেট রাখতে হবে। কেউ যেন আমাদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে না পারে। সব সময় নিজেকে আপডেট রাখবা তোমরা। বিশেষ করে বলতে চাই, আপডেট যদি না রাখো তাহলে ফুজি ফিল্মের মতো হারিয়ে যেতে হবে, নোকিয়া বাটন ফোনের মতো হারিয়ে যেতে হবে। এক সময় বিশ্ব বাজারে নোকিয়া ফোন বাজার মাত করেছিল, সেই নোকিয়া ফোন আজকে মার্কেট থেকে হারিয়ে গেছে নিজেকে আপডেট না করার কারণে।
তাই আমি বলতে চাই যে তোমরা নিজেকে নোকিয়া ফোন না ভেবে সব সময় অ্যাপেল, অ্যান্ড্রয়েড, স্যামসংয়ের মতো চিন্তা করে নিজেকে আপডেট রেখে তোমরা বিশ্ববাজারে কাজ করবা। এটা আমাদের গর্ব হবে। তোমরা যদি কোথাও ভালো জায়গায় কোনো ভালো প্রতিষ্ঠানে কাজ করো, এটা আমাদের গর্ব হবে। আমি আর একটা কথা বলতে চাই, আমাদের এই এলাকার একটা বদনাম ছিল বা এখনো আছে যে মাদক, এই এলাকার লোকজন মাদক সেবী হয়ে যায়। আসলে এটা একটা পরিকল্পিত ছিল, এটা রাজনৈতিক একটা চাল ছিল। যে মানুষ যত শক্তিশালী হয়, যে দেশ যত শক্তিশালী হয়, যে দেশের যে এলাকার মানুষ শক্তিশালী হয়, ওই এলাকাকে যারা যুদ্ধ করে পারে না, বুদ্ধি দিয়ে পারে না, সামাজিকভাবে হেয় করতে পারে না, তখন তাকে কূটকৌশলে ওই এলাকার মধ্যে মাদক ঢুকিয়ে দেওয়া হয় এবং মাদক সেবী করে দিয়ে তাদেরকে ঘুরে ধরিয়ে তাদের শক্তিকে অবক্ষয় করে দিয়ে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়। তারই একটা কূটকৌশল ছিল এই এলাকার লোকজনের মধ্যে মাদক ঢুকিয়ে দেওয়া। আজকে সেখান থেকে কিন্তু বেরিয়ে এসেছে। আজকে আমার অত্যন্ত ভালো লাগে, আমরা দেখেছি যারা অতীতে মাদক সেবন করত তার ছেলে আজকে বড় অফিসার হয়ে গেছে, তার ছেলে আজকে বড় ব্যবসায়ী হয়ে গেছে, তার ছেলে আজকে সমাজকে রিপ্রেজেন্ট করতেছে, সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে তাদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। আমার কথা হচ্ছে, আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সাহসী, অত্যন্ত বলিষ্ঠ। এই সব গুণাগুণ সম্পূর্ণ মানুষগুলোকে সমাজে আমরা সম্পদ হিসেবে এটাকে ইউজ করতে চাই, সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। কারো বোঝা হিসেবে নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি বলতে চাই, আমি এই এলাকার সন্তান হিসাবে লেখাপড়ার পাশাপাশি মাঠে গিয়ে শরীর চর্চা করতে হবে, খেলাধুলার মাধ্যমে মনকে ফ্রেশ করতে হবে। কারণ একটা কথা আছে যে লেখাপড়া হচ্ছে জাতির মেরুদণ্ড, আর জাতির মেরুদণ্ড হচ্ছে খেলাধুলা। যে শিক্ষাঙ্গনে খেলাধুলা নাই, ওই শিক্ষাঙ্গন রুগ্ন হয়ে যায়, ওই শিক্ষাঙ্গনে ছেলেমেয়েরা মেধা বিকাশ করতে পারে না। খেলাধুলার মাধ্যমে মেধা বিকাশ হয়। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা এই শীতের কনকনে বিশেষ করে যারা জার্সি করে আছে তাদের অবস্থা কি আমি বুঝতে পারতেছি, কারণ শীত কিন্তু একটু লাগতেছে এবং বক্তব্য অনেকেই দিয়েছে, টাইমও অনেক ওয়েস্টেজ হয়ে গেছে। আগামী দিনে যদি আল্লাহ পাক আমাদেরকে এই সমাজে কিছু করার সুযোগ দেয়, আমাদের কাছে যদি ক্ষমতা আসে, আমরা যদি কোনো চেয়ার পাই আপনাদের দোয়ায়, ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম, আমি বলতে চাই আমি এলাকার সন্তান হিসাবে, অতীতেও অনেকেই আসছে, কিন্তু ভাবতে অবাক লাগে যে আজাইপুর শঙ্করবাটি রামকৃষ্ণ মিথ্যাপাড়া যারা এই সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদেরকে সবচাইতে অত্যন্ত নিগৃহীত করে রাখা হয়েছে। এইটা আগামী দিনে হতে দেওয়া যাবে না। আগামী দিনে যদি আমরা কোনো চেয়ার পাই, অবশ্যই আমরা এলাকার উন্নয়ন ঘটাবো, এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া যাবে, সেই আহ্বান রাখছি এবং সেই সাথে সাথে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলকে ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে যারা আজকে আয়োজক বিন্দুকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।